দেহগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করো বলেই পাশের রুমে গিয়ে টেবিলে রাখা চায়ের কাপটা তুলে নেয় রুশন। জানালার সামনে দাঁড়িয়ে কফির মগে চুমুক দিলে পাশে তার এক সহকারী এসে দাঁড়ায়। রুশন তার দিকে তাকালে সে বলে, স্যার, আমার তো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। এতগুলো লোককে ধরেও একটাকেও মুখ খোলাতে পারিনি। সবাই মনে হয় একটাই সংকল্প নিয়ে কাজ করছে যে ভাঙবে তবুও মচকাবে না। রুশন চায়ের কাপে চুমুক দিয়ে বলে, বিষয়টা এমন হলে এত অত্যাচারের পরও কেউ না কেউ মুখ খুলতো, কিন্তু এরা কেউই তো মুখ খোলেনি। হয়তো ওদেরকেও কোনো না কোনোভাবে লক করে রাখা হয়েছে। কারণ যারা এইসব ক্রাইমের পরিচালনা করে তারা কেউই কোনো বোকা মস্তিষ্কের মানুষ না, সবগুলো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আড়াল থেকেই এদের পরিচালনা করে। আর আমাদের টার্গেট হলো ওসব লোকগুলো যারা এই খেলার ক্যাপ্টেন। পাশ থেকে লোকটা বলে, ইদানিং প্রায়ই ক্রাইমে দেখি ভার্সিটির কিছু স্টুডেন্টও জড়িয়ে আছে। আমি ভাবি ওরা এত বড় বড় কাজে হাত দেওয়ার সাহস পায় কোথা থেকে, আর ওদেরকে এসব কাজেরই বা সন্ধান দেয় কারা? রুশান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, হয়তো বিভিন্ন ভার্সিটিতেও ওদের এজেন্টে মিশে আছে। এতে টিম মেম্বার বৃদ্ধি করছে তারা। জাতীয় পর্যায় থেকে এখন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে তাদের জাল। কিন্তু স্যার, আমার তো মনে হয় না এভাবে আমরা কিছু খুঁজে পাবো। এর আগেও কয়েকজন অফিসার এসব কিছুর মূল খুঁজতে গিয়ে নিজেরাই হারিয়ে গেছে। রুশান একটু বাঁকা হাসি দিয়ে বলে, তার জন্যই তো আমি সোজা রাস্তায় না হেঁটে বাঁকা রাস্তাটাই বেছে নিয়েছি। তবে এবার আমাদের নতুন প্ল্যান তৈরি করতে হবে। সামনে হয়তো অনেক বিপদ পড়ে আছে যা এখনও আমরা চোখেও দেখিনি। সো আমাদের প্ল্যানকে নতুন করে আরও স্ট্রং করে সাজাতে হবে। বলেই ফোন অন করে দেখে রাত 2:30 বাজে। ওয়ালপেপারে সুন্দরী একটা মেয়ের ছবিতে মুচকি হেসে মুখ ঘুরিয়ে নিল রুশানের পাশের লোকটা, যেটা ছিল রিমির ছবি। লোকটার এমন হাসির মাঝেও একটা বিষয় মাথায় ঢুকে গেল রুশানের, কারণ লোকটা এতক্ষণ গম্ভীর থেকে এখন ছবিটা দেখা মাত্রই তার মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল। আজ হয়তো প্রথম খেয়াল করেছে তাই এমন হেসে দিল। যদি না দেখতো তাহলে কখনোই হাসতো না। এখন চিন্তার বিষয় হলো, যদি কোনোভাবে তার শত্রুকেও তার সাথে মিশে গিয়ে এমন করে, তার দুর্বলতাটা বুঝে ফেলে, তাহলে তার কাজটা খুব বেশি কঠিন হয়ে পড়বে। কারণ দুর্বল জায়গা খুঁজে পেলে প্রতিপক্ষকে বশে আনা খুবই সহজ। তাই দুর্বলতা আড়ালে রাখাই ভালো। ফোনের লক খুলে ওয়ালপেপারটা চেঞ্জ করে নিল রুশান, কারণ সে চায় না এসবের মাঝে রিমির কথা কেউ জানুক বা তার কোনো ক্ষতি হোক। অল্প কয়েকদিনেই রাজদের ডিপার্টমেন্টের প্রায় সকল সদস্যদের প্রিয় হয়ে উঠেছে রাজ। তার আচরণ ও পড়ালেখার প্রতি আগ্রহটা সকলেরই প্রিয় করে তুলেছে তাকে। অনেক দিন পর আজ হাসপাতাল থেকে কলেজে ফিরল নাহিদ, তাও হুইল চেয়ারে বসে। ছাত্র রাজনৈতিক দলের সভাপতি ছিল বলে ভার্সিটির অনেক রাজনৈতিক ছেলে মেয়ে তার পেছনে আছে। আর নাহিদের সুবাদে সেই জেলার এক বড় নেতাও আসছে আজ কলেজে। সারা জেলায় ছাত্র রাজনীতির মাঝে রাজ করা ছেলেটা আজ হুইল চেয়ারে। অপমানে হাসপাতালে পদত্যাগ করেছে সে, তাই তাকে পদত্যাগের কারণে বিদায় জানাতে এত আয়োজন। এরপর সিলেক্ট করা হবে নতুন সভাপতি। সব ডিপার্টমেন্টের ক্যাপ্টেনরা নেতা একে একে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। তার মাঝে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে গেল রাজ। তার প্রিয় সম্রাট স্যারই ডেকে নিল তাকে। রাজ ফুল নিয়ে এগিয়ে গেল নেতার কাছে। ফুল দিয়ে রাজ হাত মিলানোর জন্য হাত বাড়ালে এমপি চেয়ারের দিকে তাকিয়ে বসে গেল চেয়ারে। অপমানিত হয়ে সেখান থেকে সরে গেল রাজ। বিষণ্ণ মনে অন্যান্য ছাত্রদের সাথে মিশে গেল সেও। রাজের ভাবতেই হাসি পায়, একদিন এই এমপি নিজেই তার সাথে হাত মিলাতে আসবে। অরিন রাজের পাশে বসে দাঁড়িয়ে বাহু দিয়ে রাজকে হালকা করে ধাক্কা দিয়ে হেসে বলে, দেখলে, পাওয়ার চিরকাল থাকে না। কত ছেলেকে মেরেছে এই নাহিদ, হাসপাতালেও পাঠিয়েছে অনেককে। আর তোমার ভার্সিটিতে আসার প্রথম দিনই তোমাকে মেরেছিল, আর এখন নিজেই হুইল চেয়ারে বসে আছে। তবে কাজটা যেই করুক একদম ঠিক কাজই করেছে। এসব ছাত্র রাজনীতির কারণে সাধারণ ছেলেমেয়েরা ভার্সিটিতে ঠিকমতো শান্তিতে ক্লাসটাও করতে পারে না। রাজ একটু হেসে বলে, আর কয়েকদিন অপেক্ষা করো, এরপর দেখবি এসব ছাত্র নেতাদের কি বিহাল দশা হয়। অরেন কিছু না বুঝে অবাক চোখে রাজের দিকে তাকালো। অবাক ভঙ্গিতে বলল, মানে? রাজ আবার হেসে বলল,
এই দেখছো না নাহিদের কি অবস্থা, বাকিরাও এমন হবে না তার কি নিশ্চয়তা আছে? ওহ, সেটাও ঠিক। দুইটা মেয়ে রেস্টুরেন্টে আসলো। কিছুটা দূরে একটা খালি সিট দেখে ওখানে যেতেই পাশ থেকে একটা ছেলে ইচ্ছে করেই একটা মেয়ের শরীরে হাত লাগালো, যার কারণে মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলে, এসব কোন ধরনের অভদ্রতা? ছেলেটা দাঁড়িয়ে উঠে বলে, ওহ সরি। সরি মানে? গায়ে হাত দিয়ে সরি বললে কি সব সমাধান হয়ে যায়? ছেলেটা এবার মেয়েটার হাত ধরে বলল, গায়ে হাত দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এখন তো সামনেই ধরলাম, কি করবি? এখন কর। দূর থেকে পুরো বিষয়টা লক্ষ্য করলো তুষার। সামনে এগিয়ে গিয়ে ছেলেটাকে ধরে বলে, হোয়াট ইজ দিস ভাইয়া? এসব কোন ধরনের অসভ্যতা? ছেলেটা এবার তুষারকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, এখন কি তোর কাছে এই সভ্যতা শিখতে হবে আমার, শালা ফকিন্নি? তুষার আবার সামনে গিয়ে বলে, রেস্টুরেন্টে সবার সামনে একটা মেয়ের সাথে এমন আচরণ করতে পারেন না আপনি। ছেলেটা আবার তুষারের দিকে আঙুল তুলে বলে, আমার পরিচয় জানিস তুই? তুষার মাছি তাড়ানোর মতো করে আঙুল সরিয়ে বলে, আপনার পরিচয় জেনে আমি কি করব? আর কিছু না বলেই তুষারের গালে একটা ঘুষি বসিয়ে দেয় ছেলেটা। আর মুখ দিয়ে অসংখ্য গালিগালাজ করতে থাকে সে, যা ছিল তুষারের কাছে অসহ্যকর। তাই সে রাগের মাথায় ছেলেটার বুকে লাথি বসিয়ে দিয়ে কয়েকটা টেবিলে দূরে গিয়ে পড়ে ছেলেটা। হাতাহাতি শুরু হলে সবাই এসে তুষারকে টেনে একপাশে নিয়ে চলে যায়। আর ছেলেটা উঠে বলে, শুধুমাত্র একটা ফোন দিলে এমন 10টা রেস্টুরেন্ট ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে 2 মিনিট সময় লাগবে না, আর তুই আমার গায়ে হাত তুলিস? হোটেল ম্যানেজার এসে ছেলেটাকে ধরে ক্ষমা চাইতে লাগলো। আর এসেই তুষারের গালে থাপ্পড় মেরে বলে, গেট আউট, আর কখনো যেন তোকে এই রেস্টুরেন্টের আশেপাশে না দেখি। ছেলেটাও তুষারের দিকে আঙুল দেখিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে, যার অর্থ তুষার তার শিকারে পড়ে গেছে। এখান থেকে তুষারদের শত্রুতার সূত্রপাত হয়েছিল। কাস্টমারের সাথে এমন আচরণের জন্য ম্যানেজার গালাগাল করে বের করে দিল তুষারকে। তুষার কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইউনিফর্ম খুলে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। রাস্তার এক পাশে হাঁটছে। মাসের 5-6 দিন বাকি ছিল, তবু অর্ধেক মাসের বেতনটা পেল না সে। বাসায় আসার পর থেকে বিষণ্ণ মনে বসে আছে তুষার। মাঝে মাঝে চোখের জল মুছে নিচ্ছে সে। অনেক কষ্টে জবটা ম্যানেজ করেছিল। প্রতি মাসে কিছু টাকা জমিয়ে আবার বাড়ির জন্য পাঠাতে হতো তাকে। আর এখন সেটাও চলে গেল। এখন আরেকটা জব খোঁজা, নিজের পড়াশোনার খরচ চালানো, মায়ের অপারেশনের জন্য টাকা জমানো, সব কিছু কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর চাইলেই সহজ আর অত ভালো জব খুঁজে পাবে না সে। তুষারের মন বিষণ্ণ দেখে নিবিড় পাশে বসে কারণ জানতে চাইল। তুষার সবটা খুলে বলল তাকে। পাশে রাজও ছিল। সবশেষে তুষার কেঁদে বলল, মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, আর আমার বাবা থেকেও নেই। এখন কাজকর্ম করতে পারে না খুব একটা। আমাকেই পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে হয়। এখন তো সেই পথটাও বন্ধ হয়ে গেল। গত কয়েক বছর ধরে এখানে ওখানে কাজ করে মায়ের অপারেশনের জন্য টাকা জমাচ্ছি। আর এখনও 2 লাখের মতো জমানো বাকি। আমি এখন কিভাবে এত টাকা জোগাড় করব? রাজ পাশ থেকে তার কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করো না, আমরা তো আছি। তোমার মা তো আমাদেরও মা, তাই না? প্রয়োজনে আমরা সবাই মিলে তোমার জন্য একটা জব খুঁজে দেব। ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে। বলেই সেখান থেকে উঠে চলে গেল রাজ। রুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে বসলো। কিছুক্ষণ পর তুষারের ফোনে একটা মেসেজ আসে। কনগ্রাচুলেশন তুষার আহমেদ, সাগর পাড়ি সংস্থা থেকে প্রতি বছরই আমরা লটারির মাধ্যমে 5জন সেরা ভাগ্যবান সিলেক্ট করে নেই। আর এই বছরের সেই 5জনের মাঝে একজন হলেন আপনি। তাই সাগরবাড়ি সংস্থা থেকে আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা যোগ হয়েছে। অ্যাকাউন্ট চেক করে যদি টাকা পেয়ে থাকেন তাহলে ওয়াই লিখুন, আর যদি টাকা এখনও না পৌঁছায় তাহলে এন লিখে সেন্ড করুন। ধন্যবাদ। তুষার যেন অবাক হয়ে রইল। সাগরপাড়ি নামের কোনো সংস্থা আছে বা তারা প্রতি বছর মানুষকে এমন টাকা দান করে, তা এই প্রথমবার শুনল সে। তবুও অ্যাকাউন্ট চেক করে দেখে সত্যি তার অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে 5 লক্ষ টাকা যোগ হয়েছে। যা দেখে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তুষার। এটা কিভাবে সম্ভব? রাতের বেলায় ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে রাজ। হালকা শীতল বাতাস যেন শরীরে হাতছানি দিয়ে যাচ্ছে একটু পরপর। তার চোখে দেখা যাচ্ছে কিছু ঘটনা যেন এখনও চোখের সামনে জীবন্ত হয়ে আছে। প্রায় বছরখানেক আগে ঘটনা সেটা। চারিদিকে নানান ঘটনা ঘটে চলেছিল প্রতিদিন। অনেক মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা কানে আসতো প্রায়ই। সিআইডির কিছু টিম রহস্য খুঁজতে গেলে কয়েকদিন পর তারাও কোথাও উধাও হয়ে গেল, তার কোনো খোঁজ মেলেনি। রাজ এখনও কিছু কারণে সাধারণ মানুষের সাথে মিশেই চলতো। পড়ালেখা শেষ করে অনেক বছর পর মাতৃভূমিতে পা রাখায় পর্যটকের মতোই সারা দেশ ভ্রমণ করছিল।
মাতৃভূমি তখনও পুরোপুরি বাকি ছিল। অঞ্চলটা ছিল গ্রাম অঞ্চল। কাঁধে ব্যাগ নিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিল রাজ। হঠাৎ খেয়াল করলো কিছু মানুষ দৌড়ে দৌড়ে একটা বাড়িতে গিয়ে ভিড় জমাচ্ছে। কৌতূহল নিয়ে রাজু এগিয়ে গেল সেখানে। ভিড় ঠেলে ভিতরে ঢুকলে দেখে বাড়ির সামনে উঠানে 3টা লাশ শুয়ে আছে। মধ্যবয়সী একজন মহিলা আর 18 থেকে 20 বছরের একটা মেয়ে আর ছোট্ট একটা বাচ্চা ছেলে, বয়স হয়তো 1 বছরের মতো হবে। রাজ আশপাশের মানুষদের কথাই বুঝতে পারলো 2 সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে মহিলাটি। মহিলার নাম ছিল সালমা আর যুবতী মেয়েটার নাম মিম। বছরখানেক আগে মিমের ভাই মানে সালমার ঘরে সেই ছোট্ট বাচ্চার জন্ম হয়েছিল। সালমার স্বামী ছিল একজন দিনমজুর। সংসারে অভাব অনটন লেগেই থাকতো। তার উপর পরিবারের আরেকটা সদস্য বেড়েছে। মেয়েটারও বিয়ের বয়স হয়েছিল। অভাব ছিল টেনশনের মূল কারণ। এরপর একজন সালমার স্বামীকে বলে দেশের বাইরে চলে যেতে। ওখানে কাজ করে ভালো ইনকামের সাথে সংসারের অভাবও দূর হবে। আর সামনে মেয়ের বিয়েতেও অনেক খরচাপাতির ব্যাপার। সালমার স্বামী বিষয়টা শোনার পর থেকে সেটা নিয়ে ভাবতে লাগলো। এর 2 দিন পর একটা সিদ্ধান্ত নিল সে। গ্রামের একজন লোক ছিল, সুদের উপর টাকা দিত। প্রতি লাখে বছরে 20,000 টাকা দিতে হবে। সেই হিসেবে 4 লাখ টাকা ঋণ নিয়েছিল সে। ভেবেছিল দেশের বাইরে থেকে কাজ করে অল্প অল্প করে শোধ করে দেবে। এরপর সালমার স্বামী লোকটার সাথে যোগাযোগ করে তাকে টাকাগুলো দিয়ে কিছুদিন পর চলে যায় দেশের বাইরে। তারপর আর খোঁজ পাওয়া যায়নি তার। এদিক ওদিক ছুটেও স্বামীর কোনো খোঁজ পেল না সালমা। অনেকেই বলেছিল সে পরিবার থেকে মুক্তি পাওয়ার জন্য এখন কোনো যোগাযোগ রাখছে না। সহজ ভাষায় যাকে বলে পালানো। কিন্তু সালমার বিশ্বাস হলো না ব্যাপারটা। তার বিশ্বাস ছিল তার স্বামী এমনটা কখনোই করবে না। অপেক্ষা করতে করতে কয়েক মাস পার হয়ে গেল। একটা ফোনও এলো না। থানায় গিয়ে খোঁজ নিলে তারাও চেক করে বলল সে ওই দিন সকাল 5টা 40 মিনিটের একটা বিমানে দেশের বাইরে গেছে। ওদিকে যার থেকে ঋণ নিয়েছিল সেই লোকটার টাকার জন্য জোর দিতে থাকে। সময় নিতে নিতে আরও কয়েক মাস পার হয়ে যায় সালমার। সেই সাথে সংসার টানতেও হিমশিম খেতে হচ্ছিল তাদের। একবেলা খাইতো অন্য বেলায় জোটে না, তার উপর আবার এতগুলো ঋণের টাকা। এরপর লোকটা একটা শর্ত দেয়, হয়তো সালমা টাকা পরিশোধ করবে, নয়তো তার যুবতী মেয়ে মিমকে রক্ষিতা করে তার কাছে পাঠাতে হবে। তাও 1 দিন 2 দিন না, লোকটা যখন চাইবে তখনই মিম তার রক্ষিতা হতে হবে। মিমের বয়স ছিল 19 বছর আর লোকটার বয়স ছিল প্রায় 50 বছর। মেয়ের বয়সী মিমকে রক্ষিতা হিসেবে বেছে নিয়েছিল সে। কিচ্ছু বলতে পারেনি সালমা, কারণ 4 লক্ষ টাকা সুদে বেড়ে এখন 5 লক্ষের কাছাকাছি চলে গেছে। তাদের থাকার ছোট্ট জায়গাটা বেচে দিলেও তার অর্ধেক হবে না। এক পর্যায়ে এত কিছু আর সইতে না পেরে মিম ও 1 বছরের ছেলেকে নিয়ে সে আত্মহত্যা করে সালমা। এলাকারবাসীর কয়েকজন সুদ দেওয়ার ওই লোকটার বিরুদ্ধে মামলা করলেও কেস বেশি দিন টেকেনি। লোকটা কৌশলে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল সব। বলে দিয়েছিল স্বামী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর সেটা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে সালমা। পাশের বাড়ির একজন লোকের কাছ থেকে বিস্তারিত জানল রাজ। ঘটনাটা শোনার পর তাদের দেহগুলো ছবি চোখের সামনে ভেসে উঠতে চাপা কষ্ট অনুভব হয় তার। এরপর ঠিক করলো সালমার স্বামীকে খুঁজে বের করবে। তারপর খোঁজ নিতে নিতে ওই দিন ওই বিমানের সকল যাত্রীর তথ্য নিল সে, যারা প্রবাসের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করেছিল। কিন্তু রাজ সবচেয়ে আশ্চর্য হলো যে ওই দিন বিমানে করে যাওয়া সকল প্রবাসীর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে তারাও একই কাহিনীর শিকার। সবাই বাড়ি থেকে যাত্রা করার পর ওই পর্যন্ত পরিবারের সাথে কোনো যোগাযোগ করেনি। সন্দেহটা তখন ঢুকেই ছিল রাজের মাথায়, কারণ এতগুলো মানুষ এমনি এমনি হারিয়ে যায়নি, নিশ্চয়ই কোনো কাহিনী লুকিয়ে আছে। আর সবাই অভাবের শিকার হয়ে বিদেশ যাওয়ার লোভে না বুঝেই প্রতারক লোকের হাতে নিজেকে বিলিয়ে দিয়েছিল। এরপর এমন আরও অনেক কিছু দেখল রাজ। কেউ ঘুমের শিকার, আবার কেউ প্রতারণার শিকার। হঠাৎ কয়েকদিন পর পর ছোট ছোট বাচ্চা হারিয়ে যাওয়া, চারিদিকে বাবা মায়েরা বাচ্চাদের বাসার মাঝে বন্দি রেখে দিত, এসব খবর শুনে, যা গ্রামাঞ্চলে ছেলে ধরা নামে পরিচিত। অপরাধীদের অনেক প্ল্যান আছে। তারা একটা আতঙ্ক বেশি দিন রাখে না। কয়েকদিনে বেশ কিছু বাচ্চা নিয়ে গেলে তারপর তা বন্ধ করে দিত। কয়দিন পর শুরু হতো নতুন আতঙ্ক, যার কারণে আইনের লোকেরাও কোনো কিছুর কুল কিনারা খুঁজে পেত না। নিবিড় পাশে এসে দাঁড়ালে ভাবনার ঘোর কাটে রাজের। নিবিড় তার পাশে বসে একটু দুষ্টু হাসি দিয়ে বলে,
কার কথা ভাবছো রাজ? অরেন নাকি আরোহী? রাজ একটু ভ্রু কুঁচকে বলে, এমনটা মনে হওয়ার কারণ? নিবিড় একটি হেসে বলে, মনে হলো আর কি। এত গভীরভাবেই তো কেউ তাদের প্রেমিকের কথাই ভাবে। রাজ এবার সোজাসুজি নিবিড়ের দিকে তাকিয়ে বলে, তোমার মাথায় কি মেয়ে ছাড়া আর কিছু আসে না? নিবিড় বসা অবস্থায় সামনের দিকে তাকিয়ে বলে, মাথায় আসার দরকার কি? আমার হৃদয়ের ওয়ালপেপারেই তো মেয়েদের ছবি টাঙানো। বলেই একটা গান ধরে, আহা কি জাদু করলি ওরেও পাগলি, তোকে ভুলে থাকা যায় না। আমি যেদিকে তাকাই তোকে দেখতে পাই, চারিদিকে মনে হয় আয়না। রাজ একটু মুচকি হেসে বলে, ব্রাদার আমি কিন্তু তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আর বেশি দূরে না। নিবিড় একটু হেসে বলে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে আয়নায় চকচক করে বলেই সুন্দরী মেয়েরা আমার ভেতর নিজেকে দেখতে পায়। রাজ খুব বেশি হাসে না প্রয়োজন ছাড়া, তবুও নিবিড়ের কথায় হাসি পাচ্ছে তার। কি যে আছে এই ছেলের কপালে, ভাবতেই মায়া লাগে খুব। নিবিড় আবার বলে, আচ্ছা তোমার বাড়ি না গ্রামে? এবার কিন্তু তুমি বাড়ি গেলে তোমার সাথে আমাকেও নিয়ে যেতে হবে। আমি কখনো গ্রামে যাইনি। রাজ এবার কিনারা থেকে পা তুলে ছাদে উঠে দাঁড়িয়ে বলে, খেয়েছো? না। চলো খেতে হবে। ক্ষুধা লেগেছে খুব। বলেই হাঁটা ধরল রাজ। পেছনে নিবিড় উঠে হাত হালকা দুই দিকে নিয়ে বিড়বিড় করে বলে, হঠাৎ কি হলো আবার? দরজার ঠক ঠক আওয়াজ কানে আসলো। তৈয়বা বেগম ভেতর থেকে উঁচু গলায় আওয়াজ করে, কে? দরজার বাইরে থেকে আওয়াজ আসে, মা আমি, তোমার তুষার। তুষারের ছোট্ট বোন তিশা তখন পড়ছিল। ভাইয়ের গলার আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি এসেছো? তুষার একটু মুচকি এসে বোনের মাথায় হাত বুলিয়ে বলে, চলে এসেছি। এবার বেশ কয়েকদিন থাকবো তোমাদের সাথে। তৃষ্ণা তৃষা হাস্যোজ্জ্বল মুখে বলে, সত্যি? বলেই বোনকে নিয়ে ভেতরে চলল তুষার। মাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছো মা? তৈয়বা বেগম ছেলের কপালে চুমু দিয়ে বলে, ছেলেকে দেখলে প্রত্যেক মায়ের মনই ভালো হয়ে যায়। তুষার একটু হেসে পাশে খাটের উপর বসলো। দেখে ছোট বোন পাশে দাঁড়িয়ে গালে হাসি রেখে তার দিকে তাকিয়ে আছে। তুষার বুঝতে পেরে ব্যাগ থেকে চকোলেটের বক্সটা বের করে তিশাকে দিয়ে বলে, কম করে খাবি, না হলে দাঁতে পোকা ধরে যাবে। তৈয়বা বেগম ছেলের দিকে তাকিয়ে বলে, ভার্সিটি বন্ধ দিয়েছে নাকি বাবা? না ছুটি নিয়ে এসেছিস? এবার তোমার অপারেশনটা শেষ করে তারপর একেবারে যাব মা। তৈয়বা বেগম চোখ দুটো ছলছল করে উঠল। ছেলে মনে হয় অনেক বড় হয়ে গেছে। ওদিকে ভার্সিটিতে কয়েকটা ছেলে তুষারের ছবি নিয়ে একে একে সবাইকে জিজ্ঞেস করছে, তাকে কোথাও দেখেছো নাকি? কিন্তু সবারই একই উত্তর, দেখিনি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা ছেলের ফোন বের করে কাকে যেন ফোন করে বলে, ভাই শালাকে কোথাও খুঁজে পাইনি, ভার্সিটিতেও খুঁজেছি, এখানেও আসেনি, মনে হয় ভয়ে কোথাও পালিয়েছে। অপর পাশ থেকে লোকটা বলে, যেখানেই পালাক খুঁজে নিয়ে আয়, গর্তের ভিতরে ঢুকলেও টেনে নিয়ে আমার সামনে হাজির করবি। আমার ছেলের গায়ে হাত তোলার সাহসটা কোথায় পা তা একটু দেখেই নিব আমি। রাজ আর অরিন গেট বেরিয়ে ভেতরে প্রবেশ করলে লোকটা ফোন রেখে তাদের দিকে এগিয়ে গেল। রাজের সামনে তুষারের ছবিটা ধরে বলে, এই ছেলেটাকে দেখেছেন কোথাও? রাজ ছবিটা হাতে নিয়ে লোকটাকে বলল, তাকে খুঁজছেন কেন? লোকটা একটু বিরক্ত নিয়ে বলে, দেখেছেন কিনা সেটা জিজ্ঞেস করছি, এত কথা জিজ্ঞেস করতে বলিনি আপনাকে। রাত জানলেও চুপ করে রইল। পাশ থেকে অরেঞ্জ ছবিটা নিয়ে বলল, এটা তো তুষার না, তোমার ফ্রেন্ড? রাজ মুহূর্তেই অরেনের থেকে ছবিটা নিয়ে নিল আর হাতের ইশারায় চুপ থাকতে বলে অরেনকে। তারপর লোকগুলো বলল, চিনি ছেলেটাকে, আমাদের সাথে পড়ে ছেলেটা, গত দুদিন ধরে দেখছি না তাকে। নিলয় ও নিবিড় ভেতরে এসে রাজকে কয়েকটা লোকের সাথে দেখে সেখানে এগিয়ে গেল। নিবিড় আগ বাড়িয়ে বিষয়টা জানতে চাইল। যা বুঝলো তাতে মনে হলো লোকগুলো তুষারকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তাই জানলেও তাদেরকে তুষারের ঠিকানা দিল না। পাশ থেকে মুখ পাতলা নিলয় কিছু বলতে যাবে তার আগে নিবিড় বুঝতে পেরে নিলয়ের হাত ধরে বলে, আমাদের না একটা দরকারি কাজ ছিল, ক্লাস শুরু হলে তো সব ভেস্তে যাবে, চল চল। বলেই নিলয়কে টেনে অনেকটা দূরে নিয়ে গিয়ে বলে, জায়গা বেজায়গা বুঝিস না শালা মদন, যেখানে সেখানে তোর পাটাটা গালটা খুলে দিতে হবে। নিলয় বলে, আরে দেখেছিস না ওরা তুষারের খোঁজ করছিল, তো আমরা তো জানি তুষার কোথায়। নিবিড় কপালে হাত রেখে বিরক্তি ভাব নিয়ে বলে, ওরা তুষারকে জামাই বানাতে খুঁজে বেড়াচ্ছে না, মারতে খুঁজছে। এখন তুই যদি ওদেরকে গিয়ে বলে দিই যে আমি জানি কোথায় আর সে আমাদের বন্ধু, তাহলে সবার আগে আমাদেরই ধরি বানাবে। সো চুপ থাক, কেউ জিজ্ঞেস করলে বলবি যে জানি না। নিলয় অসহায়ভাবে বলল, কিন্তু মিথ্যা বলার তো মহাপাপ। নিবিড় এবার রেগে গিয়ে বলে, আর একটা কথা বলবি তো তোর সততা তোর পাদদেশ দিয়ে ভরে দিব শালা। রাতে বারান্দায় বসে ওই দিনই বিয়েবাড়িতে নাম্বার নেওয়া মেয়েটাকে ফোন দিল নিবিড়। এর আগেও কয়েকবার কথা বলেছে মেয়েটার সাথে।
এখন প্রায়ই হালকা পাতলা কথা হয় তাদের। ধরতে গেলে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। একবার কল করতেই রিসিভ করলো মেয়েটা। মেয়েটা নিবিড়ের গলা শুনেই বলল, আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো? এত ঘন ঘন ফোন দেন কেন? নিবিড় একটু আহ্লাদি স্বরে বলে, আমি কল করে দেখি কি আপনি বিরক্ত হন। বিরক্ত হলে আর কোনো ফোন দিব না। মেয়েটা উপাস থেকে বলে, আমি কি সেটা বলেছি নাকি? মানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে এভাবে যোগাযোগ রাখার পেছনে তো কোনো কারণ থাকে, তাই না? এটাই জিজ্ঞেস করেছি। নিবিড় একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, ইদানিং কেন জানি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। মেয়েটা একটু অবাক হয়ে বলে, কেন? মাঝে মাঝে মনে হয় বুকের উপর খুব ভারী কিছু বসে আছে আর তা বারবার আঘাত করে, যেন বুকটাকে ভেঙে চুরমার করে ফেলছে। মেয়েটা একটু সিরিয়াস ভাব নিয়ে বলল, কি বলেন? এত সিরিয়াস বিষয় হলে তো ডাক্তার দেখাচ্ছেন না কেন? নিবিড় আবার বলে, সব অসুখ কি আর ডাক্তার সারাতে পারে বলুন? ব্যথা কি প্রায়ই হয় নাকি হঠাৎ হঠাৎ? নিবিড় এবার চেয়ারে হেলান দিয়ে খুব শান্তভাবে বলে, তোমার সাথে কথা না বললেই এমন হয়। মেয়েটার সিরিয়াস ভাব মুহূর্তে অবাক হয়ে গেল, সাথে লজ্জাও পেল কিছুটা। মেয়েটাকে নীরব থাকতে দেখে নিবিড় বলে, যখন তোমার সাথে কথা বলি তখন মনে হয় বুকের ভেতর থেকে এক ঝাঁক পাখি উড়ে চলে গেল। নিজেকে হালকা মনে হয় খুব, প্রাণ ভরে নিঃশ্বাস পারি তখন। মেয়েটা এবার লজ্জা কাটিয়ে একটু হাসি দিয়ে বলে, কথা না বললে তো আর এমন রোগে আক্রান্ত হতেন না, তাই না? নিবিড় বুকের পাশে হাত রেখে বলে, তাহলে একজন গায়েবী হত্যাকারী হিসেবে তোমার নামও ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। নিবিড়ের কথায় হো হো করে হেসে ওঠে মেয়েটা, আর হাসতে হাসতে বলে, কয়টা মেয়ে পটিয়েছেন জীবনে? নিবিড় অবাক হয়ে বলে, মানে? মানে বুঝতে চাইছি আপনি যে প্রতিদিন আমার সাথে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলেন। এসব কথা শুনে মনে হয় না আপনি এসবের নতুন, মনে হয় অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি। নিবিড় এবার একটু অভিমান স্বরে বলে, তার মানে তুমি বলতে চাইছো আমি প্লে বয়? আসলে তোমরা মেয়েরা এমনই, কখনো সত্যিকারের ভালোবাসাটা বুঝতে না। আর তুমি ভাবছো আমি তোমাকে পটানোর জন্য এসব বলছি? মোটেও না, আমি শুধুই আমার জীবনে তৈরি হওয়া প্রথম অনুভূতিগুলো তোমার সাথে শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না অনুভূতি শেয়ার। যে অনুভূতি বোঝে না তাকে বলেই বা লাভ কি? বলেই ফোন কেটে দিল নিবিড়। বাইরের দিকে তাকিয়ে একটা হাসি দিল সে। মেয়েটার মাঝে নিশ্চয় এবার একটু একটু করে ভাবনা তৈরি হবে। হঠাৎ মনে হলো তুষারের কথা। তুষারের নাম্বারে ফোন দিল সে। তুষার যখন ছোট বোনের সাথে লুডো খেলছিল, হঠাৎ নিবিড়ের ফোন আসায় ফোনটা নিয়ে বাইরে এসে বসলো সে। কিরে কেমন আছিস লাভগুরু? নিবিড় বিরক্তি নিয়ে বলে, ফাইজলাম কি করিস না, সিরিয়াস বিষয় নিয়ে ফোন দিয়েছি। কি? যে ছেলেটাকে মেরেছিলি ওর বাবা তো অনেক পাওয়ারফুল মানুষ আর খুব ডেঞ্জারাস। তুষারের মুখটা ফ্যাকাশে হয়ে উঠলো মুহূর্তেই। নিবিড়কে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, ভার্সিটিতে গিয়েও একে একে সব জায়গায় খুঁজেছে আজ। যে কোনো জায়গা থেকে তোকে খুঁজে বের করবে তারা। এখন কি করব আমি? এক কাজ কর, কয়েকদিন চুপচাপ ফেনীতেই থাক, এখন একদম ঢাকায় আসিস না। আমরা দেখছি কি করা যায় কিনা। তারা অন্যায় করবে আর আমরা কিছু বলবো না, দোষ। আচ্ছা বাদ দে, যা হওয়ার হয়েছে। এখন বল আন্টি কেমন আছে? হুম, ভালো আছে। আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি? দুই একদিনের মাঝে অপারেশন করিয়ে নিব, এখন সব মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বাকিটা আল্লাহর হাতে, দোয়া করিস। হুম, আন্টিকে আমার সালাম জানাবি। নিবিড় ফোন রাখার পর রুশান পাশে এসে বলে, তুষারকে কারা খুঁজছে? নিবিড় সবটা বলল তাকে। রুশান বাইরে ছিল দেখে বিষয়টা জানতো না। এখন নিবিড়ের কাছে শুনলো পুরো কাহিনী। পুরোটা শুনে রুশান আর কিছু বলল না, চুপচাপ বসে রইল নিবিড়ের পাশে। আর ফোনে মেসেজের শব্দ আসতেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল নিবিড়। রাজ পড়া বোঝাচ্ছে আর আরোহী আঙুলে কলম ঘুরাতে ঘুরাতে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ তা লক্ষ্য করলে আরোহীর দিকে তাকিয়ে বলে, কিছু কি বলবে? আরোহী এবার অভয় পেয়ে বলে, আগামীকাল আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন। রাজের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। বলে কি এই মেয়েটা? হোম টিচারের সাথে সিনেমা দেখতে চায়? কি সাংঘাতিক! রাজের এমন অবাক ভঙ্গি দেখে আরোহী বলে, এমন হাবার মতো চেয়ে আছেন কেন? আমি কখনো হলে গিয়ে সিনেমা দেখিনি, খুব ইচ্ছা আছে দেখার। আর কালকেও আম্মু বাসায় থাকবে না, নানুকে দেখতে যাবে, তাই আপনার কাছে নিজের ইচ্ছাটা শেয়ার করলাম। মা কালকে বাসায় থাকবে না, কথাটা শুনতেই রাজ অন্য চিন্তায় ডুবে গেল। আরোহীর বকবকগুলো আর কানে পৌঁছানো না তার। একটা সাদা কাগজ নিয়ে তার মাঝে কিছু লিখলো, তারপর প্রতিদিন তাকে নাস্তা দিয়ে যাওয়া মেয়েটাকে ডেকে ট্রেতে নিয়ে যেতে বলে। পাশ থেকে আরোহী বলে, আপনি চলে গেলে সে সব কিছু গুছিয়ে নেয়, এখন ডাকতে হবে না। রাজ আরোহীকে বলে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। আরোহী শুনেই খুশি মনে
উঠে চলে গেল পানির জন্য। সেই সুযোগে রাজ সেই মেয়েটাকে ট্রের সাথে কাগজটাও দিয়ে বলে, এটা সোজা গিয়ে ম্যাডামকে দিবে। এরপর মেয়েটা চলে গেল আর আরোহীও পানি নিয়ে আসলো। কাজের মেয়ে ছিল একটু চালাক। দরজার বাইরে এসে কাগজটা খুলে দেখে এর মাঝে কি আছে, কিন্তু হতাশ হতে হলো তাকে। কাগজের লেখাগুলো ইংলিশে থাকায় পড়তে পারলো না সে। তাই কাজটা আবার আগের মতো করে সোজা ম্যাডামের কাছে চলে গেল মেয়েটা। রাজ আগেই বুঝতে পেরেছিল এই বাড়ির সবাই খুব কেয়ারফুলি চলাফেরা করে, তাই সব কিছু ইংলিশে লিখলে যাতে মেয়েটা দেখলেও কিছু বুঝতে না পারে। আরোহী পানির গ্লাসটা সামনে দিয়ে হাসি মুখে বলে, এবার বলুন, কালকে সিনেমা দেখতে নিয়ে যাবেন তো আমাকে? রাজ ঘড়ির দিকে তাকিয়ে দেখে আরও আধা ঘন্টা বাকি আছে, তাই একটু চালাকি করে বইটা নিয়ে বেশ কিছু পড়ার সিলেক্ট করে নিল, যা আধা ঘন্টায় কমপ্লিট করা সম্ভব না। আর সেগুলো আরোহীকে দেখিয়ে বলে, আধা ঘন্টার মাঝে এগুলো কমপ্লিট করে দিতে পারলে নিয়ে যাব, নয়তো না। আরোহী একটুও চাপ নিল না। যা দেখে অবাক হলো রাজ। আরোহীর মনোযোগ এখন সোজা বইয়ের ভেতর, আর রাজের চিন্তাধারা মিথ্যা করে আধা ঘন্টার আগেই সব কমপ্লিট করে ফেললো আরোহী। অথচ অন্য সময় হলে এই পড়া 2 দিনেও কমপ্লিট করতো না সে। মেয়েটার মেধা আছে মানতে হবে, তবে তা খরচ করতে চায় না। বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো রুশান। তুষার যে ছেলেটাকে মেরেছিল ওই ছেলেটার বাড়িও এটা। সানগ্লাস খুলে কিছুক্ষণ তাকিয়ে ভেতরে প্রবেশ করলো সে। ভেতরে গিয়ে দেখি অনেক মানুষ, কয়েকজনের হাতে লাঠি। তারা একটা লোককে বেধড়ক মারছে। লোকটার শরীর থেকে রক্ত ঝরছে শুরু করলো, তবুও তারা থামছে না। লোকটা ছিল আইসক্রিমের দোকানদার। তুষারের সাথে ঝামেলা হওয়া ছেলেটা তার দোকানে আইসক্রিম খেয়ে টাকা না দেওয়ায় লোকটা টাকা চেয়েছিল, আর ছেলেটা বাজে ব্যবহার করলো, প্রতিবাদে করেছিল। তার শাস্তিস্বরূপ ধরে এনে এভাবে মারধর করছে তাকে। আর ছেলেটার বাবা একটা চেয়ারে বসে সিগারেট টানছে আর বিষয়টা উপভোগ করছে। আর ছেলেটা রুম থেকে বেরিয়ে তাদের সামনে মার খাওয়া লোকটাকে ছুটে ছেলেটার পা ধরে বলে, ভাই, আর জীবনে এমনটা করবো না। প্রয়োজনে প্রতিদিন আমার দোকানে এসে যা আইসক্রিম লাগে নিয়ে যাবেন, কোনো টাকা দিতে হবে না। আজকের মতো মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই। ছেলেটাও একটু হাসলো। আর ছেলেটার বাবা তার লোকগুলোকে ইশারা দিতেই তারা ছেড়ে দেয় ওই আইসক্রিমওয়ালাকে। তারপর রুশানের দিকে তাকিয়ে বলল, কী চাই তোমার? রুশান 2 হাত পকেটে গুজে বলে, বাড়িতে মেহমান আসলে কি এভাবে দাঁড় করিয়েই কথা বলেন? লোকটা এবার হাত দিয়ে পাশের একটা চেয়ারে ইশারা করে বলে, বসো এখানে, আর কি কাজে এসেছো তা বলো। রুশন এবার পাশে না গিয়ে এক হাতে চেয়ারটা টেনে লোকটার মুখোমুখি হয়ে বসে। যা দেখি আশেপাশে সবাই অবাক হয়ে তাকায় রুশানের দিকে। রুশান পায়ের উপর পা তুলে বসে এক হাতে সানগ্লাসটা খুলে বালি তাড়ানোর মতো করে ফু দিয়ে বলে, তুষার আমার ফ্রেন্ড। শুনলাম তুষারকে নাকি আপনার পোলাপান খুঁজে বেড়াচ্ছে। আপনি নাকি আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে, কিন্তু তুষার একটা কাজে আটকা পড়ে যাওয়ায় আপনার আমন্ত্রণ গ্রহণ করতে পারিনি। তার বদলে আমি এসেছি। কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। বলেই সানগ্লাসটা মুছে সামনে থাকা টেবিলে রাখলো রুশান, আর লোকটার দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষায়। আশেপাশে বসে থাকা সবাই দাঁড়িয়ে যায় রুশানের কথা শুনে, কিন্তু তাতে একটুও ভ্রুক্ষেপ হলো না রুশানের। পায়ের উপর পা তোলা অবস্থায় সামনে থাকা শরবতের গ্লাসটা মুখে তুলে নিল সে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সেখানে। রুশানের এত সাহস দেখে সবাই হতবাক। সামনে বসে থাকা লোকটা রুশানের দিকে তাকিয়ে বলে, আমাকে চেনো তুমি? রুশান তার দিকে তাকিয়ে বলে, আমি কোথাও যাওয়ার আগে তার সম্পর্কে ডিটেলস জেনে তারপরেই যাই। লোকটা পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালিয়ে রুশানের দিকে তাকিয়ে বলে, অনেক সাহস তোমার, আই লাইক ইট। রুশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনি লাইক করুন বা না করুন তাতে আমার কিছু যায় আসে না। এখন কাজের কথায় আসুন। তুষারকে কেন খুঁজছিলেন? এখানে এসেছো যেহেতু সবই জেনে এসেছো নিশ্চয়। এখানে আসার পর থেকে দেখছি খুব বড় বড় কথা বলছো। যদি এখান থেকে বের হতে না পারো তখন? ছেলেটার কথা একটু হাসলো রুশান। তখনই একটা কল এলো লোকটার ফোনে। ফোন রিসিভ করে কথা বলার পর অবাক চোখে রুশানের দিকে তাকালো লোকটা। রুশান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সানগ্লাসটা পরে একটু মুচকি এসে বলে, তুষার ভাইয়ের মতো হয় আমার। আজ আমি বস, হয়তো কোনো এক সময় আবার দেখে হয়ে যেতে পারে, শুধু চেহারাটা মনে রাখবেন। বলেই হাঁটা ধরে রুশান। পেছন থেকে একটা ছেলে রুশানকে মারার জন্য প্রস্তুত হতেই লোকটা হাতের ইশারায় থামতে বলে তাকে। তারপর চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল রুশানের দিকে। আজ ফরিদা আন্টি অনেক অসুস্থ। সকালে ডাক্তার এসে দেখে গিয়েছিল, তাই কেউই কলেজে যায়নি আজ। নিবিড় ফরিদা আন্টিকে খাইয়ে মেডিসিন দিয়ে বলে আজকে রেস্টে থাকতে। তারপর কিচেনে গিয়ে দুপুরের জন্য রান্না বসায়। নিবিড়ের একটা গুণ হলো সে ভালো রান্না করতে পারে, আর পাশে নিলয় কাটাকাটি করে সাহায্য করছে তাকে।
রান্না মোটামুটি হয়ে গেলে নিলয় ঢাকনা উঠিয়ে মুগ্ধতার সাথে বলল, বাহ, স্মেলটা তো দারুণ এসেছে। যতটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে রান্না। নিবিড় পাশ থেকে হেসে বলল, কেন, তোর ধারণা কি ছিল? আমার ধারণা ছিল রান্না করতে এসেছিস, হয়তো টুকটাক কিছুটা পারিস, কিন্তু এত ভালো রান্না করতে পারিস তা তো জানতাম না। তোর বউয়ের ভাগ্যটা খুব ভালো, যদিও বিয়েটা কয়টা করবি তারও কোনো নিশ্চয়তা নেই। নীলয়ের কথায় এবার হো হো করে হেসে দিল নিবিড়, হাসতে হাসতে বলে, এদের একটাকে বিয়ে করব না আমি। নীলা অবাক হয়ে বলে, তাহলে রিলেশন করছিস কেন? রিলেশন আর বিয়ে এক না, তুই জানিস ওই দিন আমি আমার এক গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের সাথে দেখছিলাম, তবুও কিছু বলিনি। যে যার মতো থাকুক, কয়দিন এসবের কোনো টাইম থাকবে। রিলেশন করি, এরাও টাইম পাস করে, আমিও টাইম পাস করি। তোরা তো ভাবিস আমি খারাপ, কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রিলেশন করি না। মাঝে মাঝে ফোনে কথা টথা বলি, টাইম পাস করি, আর দেখা হয় ইমোশনাল ড্রামা করি। টাকা নেই, আর এই তো। ভালো তো বাসবো শুধু বউকে। নীলয় কিছুক্ষণ ধরে লাগাতার হাসলো, তারপর বলে, তুই একটা জিনিস রে ভাই। নিবিড় কিছু না বলে চামচটা নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, স্বাদ ঠিকঠাক আছে কি না দেখ। নিলয় টেস্ট করে বলে, পারফেক্ট হয়েছে। এত কিছু কিভাবে শিখলি? কেউ বুঝতেই পারবে না যে কে রান্না করেছে। বিনিময়ে একটু হাসলো নিবিড়। এরপর হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। রান্না শেষে ওগুলো নামাতে নামাতে বলে, বাস্তবতা আমাকে অনেক কিছুই শিখতে বাধ্য করেছে। ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছি, নিজের রান্না নিজেই করতে হতো সব সময়। জীবনে অনেক কিছু পার করে এখন আমি তোদের সামনে। আমার গল্পটাও একদিন বলবো তোদের সবাইকে। নিবিড়ের গলাটা কেমন ভারী হয়ে এলো। নিলয় কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল নিবিড়ের দিকে। সারাক্ষণ সবাইকে হাসানো ছেলেটার মাঝে কেন কষ্টের গল্প লুকিয়ে আছে তা হয়তো বিশ্বাসই হচ্ছে না তার। নিবিড় সব কিছু নামিয়ে গুছিয়ে নিল, তারপর নিলয়কে বলে, যা ফ্রেশ হয়ে নে, আমি ফরিদ আন্টির কাছে যাচ্ছি। গতকাল রাজের দেওয়া কাগজটা আড়ালে বসে সামনে নিয়ে চোখ বুলালো আরোহীর মা। দেখে ইংলিশে কিছু লিখেছে রাজ। আরোহীর মা আগ্রহ নিয়ে পড়তে শুরু করলো সেটা, যার বাংলা অনুবাদ ছিল, আসসালামু আলাইকুম, আপনাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম খুব বুদ্ধিমতী একজন মহিলা আপনি, কিন্তু পরিস্থিতি আপনাকে চুপ করতে থাকতে বাধ্য করেছে। শুনুন, ভয় নিয়ে 1 বছর বেঁচে থাকার চেয়ে প্রতিবাদ করে একদিন বেঁচে থাকাটা উত্তম। নিজে বাঁচুন ও অন্যদের বাঁচান। আমি আপনাদের হেল্প করতে এখানে এসেছি। আপনি হয়তো চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন না, তবুও আপনাকে একটা সূত্র দিচ্ছি আমি। রবি কোম্পানি মুক্তিযুদ্ধের সময় বিজয় দিবসের দিন ইমার্জেন্সি কলের নাম্বার থেকে একটা সংখ্যা বাদ দিয়েছিল। কাগজে এতটুকুই লেখা ছিল। আরোহীর মা গুনে গুনে 5-6টা বার চিঠিটা পড়ল, তবুও সূত্রটার মানে বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারলো যে রাজ হয়তো তাকে হেল্প করতে পারবে কিছুটা। এখন সূত্রটার মানে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটা তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম বলেনি তো? হয়তো কোনো ঠিকানা, নয়তো কোনো নাম্বার। আরোহীর মা একে একে যোগাযোগের সবগুলো মাধ্যম সূত্রটার সাথে মিলিয়ে কোনো উত্তর খুঁজে পায়নি। সবশেষে ফোন নাম্বারের সাথে মিলাতে শুরু করলো কয়েকবার, ভাবতেই সূত্রের উত্তরটা পেয়ে গেল সে। রাজ সূত্রের মাধ্যমে তাকে ফোন নাম্বার দিয়েছে, কারণ ডিরেক্ট ফোন নাম্বার লিখলে কাজের মেয়েটা দেখলে বুঝে যেত। রবি কোম্পানি মানে 018, মুক্তিযুদ্ধের সময় মানে 1971, বিজয় দিবসের দিন মানে 16, আর ইমার্জেন্সি কলের নাম্বার একটা সংখ্যা বাদ দিলে হয় 99। এটাই ছিল সূত্র। সব মিলিয়ে 11 সংখ্যার নাম্বার হয়ে গেল। কিন্তু সূত্র বের করেও হতাশ হতে হলো তাকে, কারণ সে প্রতিদিন কার সাথে কথা বলে, কোন নাম্বার থেকে কল এসেছে বা কাকে কল দিয়েছে সব কিছু নির্জন ট্যাগ করে রাখে। আর তার সাথে যেন বাইরের কেউ যোগাযোগ করতে না পারে তার জন্য কড়া সিকিউরিটি রেখে দিয়েছে। হতাশার নিঃশ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়ে রইল সে। নিবিড় কয়েকটা বিয়ের কার্ড হাতে বাসায় এসে তা সবার মাঝে একটা একটা করে দিতে লাগলো। তাদের 5 জনের জন্য মোট 5টা বিয়ের কার্ড। তুষারেরটা ড্রয়ারের মাঝে রেখে দিল, পরে দিবে। রাজ কার্ড হাতে পেয়ে বলে, বিয়ে কার? তোমার কোনো বাবুর নাকি? নিবিড় পাশে বসে বলে, আরে না, মিতালি, কলেজের বান্ধবী, বিয়ে। রাজ তা খুলে চোখ বোলাতে লাগলো। রুশন ফোনে হাতে বসেছিল। মিতালির কথা শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলে, মেয়েটা তাহলে ফাইনালি একজনকে বিয়ে করছে, তাই না? নিবিড় বলে, তো বিয়ে কি 3-4জনকে করে মানুষ? রুশান আবার ফোনের স্ক্রিনে চোখ রেখে হেসে বলে, মিতালিও তো তোর লাইনের মেয়ে। কয়টা ছেলের সাথে রিলেশন করেছে তার কোনো হিসাব নাই। নিবিড় মাথা তুলে বলে, হুম, সেটা তো জানি। ওর 11টা নাকি কয়টা বয়ফ্রেন্ড ছিল, এখন টাকাওয়ালা দেখে একটার গলায় ঝুলে পড়ছে। পাশ থেকে রাজ বলে, ওর হবু স্বামী কি জানে এসব? নিবিড় কাঠটা রেখে বলে, পাগলা নাকি? বিয়ের সময় কেউ হবু বরকে সব বলে? আর
বর তো প্রথমেই বলে দিয়েছে যে মেয়ে একদম ভদ্র হতে হবে, আগেই রিলেশন করেছে, এমন কোনো মেয়ে বিয়ে করবে না সে। আর মিতালির ফ্যামিলি তো জানতোই না যে মিতালি এতগুলো রিলেশন কন্টিনিউ করতো। তাই তারা বলল, মেয়ে আমাদের হীরার টুকরা, বয়ফ্রেন্ড কি কোনো ছেলে ফ্রেন্ডও নেই তার। এভাবে বিয়েটা হয়ে গেল তার। আর 15 দিন পরে বিয়ে। পাশ থেকে নিলয় জিভে কামড় দিয়ে মাথায় হাত রেখে বলে, কি বলিস, এত বড় প্রতারণা, এটা কিন্তু মোটেও ঠিক না। ওর মতো একটা মেয়েকে তারা ভদ্র বলে চাইলে দিচ্ছে। নিবিড় হেসে বলে, এত সততা নিয়ে দুনিয়া চলে না বাবা। রুশান ফোন টিপতে টিপতে বলে, তোমার তো একটা টেনশন ঢুকে গেল মাথায়। নিবিড় বলে, কি টেনশন? এতক্ষণ ধরে যে মিতালির সম্পর্কে এত কিছু বলে ফেললাম, তা আমাদের নিলয় মহা দরদির মুখ থেকে লিক হয়ে তা মিতালির বরের কোনো কানে চলে গেলে তো সব শেষ। এই কথাটা এতক্ষণ নিবিড়ের মাথায় ছিল না। জিভে ছোট্ট কামড় দিয়ে নিলয়ের দিকে তাকায় সে। নিলয় নিজের মুখ চেপে ধরে বলে, ভাই বিশ্বাস রাখতে পারিস, বোম পড়লেও মিতালির কথা কারো সামনে মুখ থেকে বের হবে না আমার। বিকেলে 4 নম্বর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল নিবিড়। রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে চোখ পড়ে তার। দেখে তার 6 নম্বর গার্লফ্রেন্ড রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই বুকটা ধুকপুক করতে লাগলো নিবিড়ের।